আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন প্রকৃতি সম্পর্কে। অ্যাকচুয়ালি আমাদের যে পৃথিবী, তো এই পৃথিবীকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। মানে একটা পৃথিবীকে দুই ভাগে ভাগ করা হচ্ছে মানে কি, আমি বোঝানোর সুবিধার জন্য বলছি যে একটা হচ্ছে ভূ অভ্যন্তর আর একটা হচ্ছে ভূপৃষ্ঠ বা পৃথিবীর বহিরাংশ। একটা হচ্ছে অভ্যন্তর ভাগ আর একটা হচ্ছে বহির্ভাগ, ভিতরের অংশ আর বাইরের অংশ। তো দেখেন যে বাইরের অংশ বা বহিরাংশ সম্পর্কে যদি বলা হয় তাহলে বলতে এটা আমরা মানে প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্র, নদ নদী ইত্যাদি ইত্যাদি। এবং এর ভূপৃষ্ঠ কোথায় কেমন আমরা এটা সচরাচর একদম প্রত্যক্ষভাবে, এটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ বা প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে আমাদের এই যে পৃথিবী, তো এই পৃথিবীর অভ্যন্তরটা বা ভিতরের অংশ, অভ্যন্তর ভাগটা কেমন, অভ্যন্তর ভাগের গঠন প্রকৃতিটা কেমন, সেখানে কি পদার্থ রয়েছে, সেই পদার্থ কোন কোন উপাদান দ্বারা গঠিত, স্বাভাবিকভাবেই যে সেটা আমাদের বাস্তব মানে প্রত্যক্ষলব্ধ অভিজ্ঞতা নয়। এর কারণ হচ্ছে যে পৃথিবীর যে অভ্যন্তর ভাগ বা ভিতরের অংশ, তো আমরা যেমন বাইরের অংশটাকে মানে কি স্বচোখে একদম প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারছি, ভিতরের অংশ বা পৃথিবীর মানে ভূ অভ্যন্তর ভাগটা সেভাবে উপলব্ধি করাটা মানে প্রত্যক্ষভাবে আমরা আমরা দেখতে পাই না বা প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ নয় এক কথায়। কিন্তু আমাদের জিওলজি বা ভূতত্ত্ব বিজ্ঞান আমাদের বলছে যে আমাদের এই পৃথিবী একদম উপর থেকে নিম্ন পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে একদম নিম্ন পর্যন্ত তিনটে স্তরে ভাগ করা হচ্ছে: ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। খুব ভালো করে কিন্তু কথাগুলো বুঝবেন, ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। অর্থাৎ সবচেয়ে একদম বাইরের যে স্তরটা, উপরের স্তরটা এক কথায় সেটা হচ্ছে ভূত্বক বা ভূপৃষ্ঠ, তার নিচে রয়েছে গুরুমণ্ডল, তার নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা তো পৃথিবীর বাইরের অংশটাকে সচক্ষে দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ, কিন্তু ভিতরের অংশটা, অভ্যন্তর ভাগটা, সেটা তো আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ নয়। আমরা সেটা সম্পর্কে কিছু জানতে মানে দেখতে পাচ্ছি না, বাস্তব অভিজ্ঞতা লব্ধ নয়। তাহলে এখন কথা হচ্ছে যে কিভাবে তাহলে এই তিনটে স্তরে বিভক্ত করা হচ্ছে। ভূবিজ্ঞানীগণ আমাদের বলছেন যে আমাদের এই পৃথিবীর যে অভ্যন্তর ভাগ, এটাকে তিনটে স্তরে ভাগ করা হচ্ছে এবং এই প্রত্যেকটা স্তরের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং সেখানে রয়েছে পদার্থের যে গঠন, সেই গঠন ধর্মের একটা পার্থক্য রয়েছে। কোথাও কঠিন, মানে কোথাও আবার সমসত্ব প্রকৃতির, কোথাও তরল প্রকৃতির। তো এখন প্রশ্ন হতেই পারে, এটা স্বাভাবিক, যে তাই যদি হয় তাহলে এগুলো আমরা জানতে পারছি এগুলো কিভাবে। আমরা চোখে দেখছি না, সেখানে আমরা পৌঁছাতে পারছি না, যেতে পারছি না, তাহলে সেটা আমরা কিভাবে জানতে পারছি? সবচেয়ে বড় কথা, ভূপৃষ্ঠ থেকে আমরা যত নিম্নের দিকে যাব, প্রত্যেক 33 মিটার গভীরতায় তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পায়। তাহলে আপনি চিন্তা করেন, একদম অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল, যার গভীরতা হচ্ছে 6371 কিলোমিটার, তো সেই 6371 কিলোমিটার গভীরতায় তাপমাত্রাটা কত হতে পারে? কোনো বস্তুই তার আসল অবস্থা সেখানে বজায় রাখতে সক্ষম নয়। তাহলে কিভাবে আমরা সেই মানে পৃথিবীর ভূঅভ্যন্তরের 6371 কিলোমিটার গভীরতায় সেখানে পদার্থের গঠনটা কেমন হতে পারে সেটা আমরা কিভাবে বুঝতে পারছি? আশ্চর্যজনক ব্যাপার, তাই না? যেখানে আমরা পৌঁছাতে পারছি না, যেখানে আমরা প্রত্যক্ষ দৃষ্টিতে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা সেখানকার মানে মানে বিষয়াদি বা বলেন যে সেই স্থানটা কেমন, সেটা আমরা কিভাবে বুঝতে পারছি, কিভাবে বুঝতে সক্ষম হচ্ছি? আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাই না? প্রতিটা স্তরে একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, পদার্থের গঠনের একটা বৈশিষ্ট্য রয়েছে আলাদা, এক একটা স্তর এক একটা মানে বিভিন্ন উপাদানে গঠিত, তার মানে এক কথায় যে তাদের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো কথা হচ্ছে এগুলো তাহলে আমরা কিভাবে জানতে পারছি, কিভাবে আমরা বুঝতে সক্ষম হচ্ছি যে আমাদের মাটির নিচে, আমাদের পৃথিবীর অভ্যন্তরে এমন তিনটা স্তর রয়েছে, এত মানে তার প্রতিটা স্তরের এই বৈশিষ্ট্য, কোথাও তাপমাত্রা মানে পদার্থের
যে তাদের গঠন প্রকৃতিটাও বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি। এর উত্তর হবে একটাই, যে না, কোনো মানুষ সেখানে সশরীরে গিয়ে দেখে আসেনি বা কোনো মানুষের পক্ষে সেখানে যাওয়াটা সম্ভব নয়। তাহলে এখন কথা হচ্ছে আমরা কিভাবে জানতে পারছি ভূমিকম্প তরঙ্গকে বিশ্লেষণ করে। খুব ভালো করে কিন্তু বুঝবেন। তাহলে আমরা কিভাবে জানতে পারছি ভূমিকম্প তরঙ্গকে বিশ্লেষণ করে। ভূমিকম্প তরঙ্গকে বিশ্লেষণ করে ভূমিকম্পের মাধ্যমে, ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তরকে আমরা জানছি। হ্যাঁ, কিভাবে জানছি? প্রতিটা পয়েন্ট কিন্তু, আমার কথার পয়েন্টগুলো কিন্তু একটু খেয়াল করবেন। ভূমিকম্প তরঙ্গকে বিশ্লেষণ করে আমরা বুঝতে সক্ষম হচ্ছি যে আমাদের পৃথিবীকে 3টে স্তরে ভাগ করা হচ্ছে। ভূমিকম্প তরঙ্গের মানে যে গতি, তো সেই গতি প্রকৃতির উপর নির্ভর করেই পৃথিবীর অভ্যন্তরকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। তবে শুধু এতটুকু বললেই হবে না যে ভূমিকম্প তরঙ্গের গতি প্রকৃতিকে বিশ্লেষণ করে। প্রশ্ন হতেই পারে, ঠিক আছে, না এটা বুঝলাম যে ভূমিকম্প তরঙ্গকে বিশ্লেষণ করে আমরা বুঝতে পারছি, কিন্তু কিভাবে? ভূমিকম্প তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণের মাধ্যমে। অর্থাৎ ভূমিকম্প তরঙ্গটা যখন দ্রুত গতিতে সে আগিয়ে আসছে, তো তার কি হচ্ছে? একটা প্রতিসরণ, মানে কোথাও হঠাৎ করে দেখা গেল যে গতি কমে যাচ্ছে, কোথাও আবার গতিটা হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে, কোথাও কোনো তরঙ্গ হারিয়ে যাচ্ছে। এভাবে প্রকট প্রতিফলন, কোথাও একটা প্রতিসরণ, এরকম ঘটনাগুলো অভ্যন্তরের ভেতরে ঘটছে। তার উপর নির্ভর করেই বিজ্ঞানীগণ সেই স্তরগুলোকে কি চিহ্নিত করছেন। ঠিক আছে, ভূমিকম্প তরঙ্গের কোন বিষয়টা, ভূমিকম্প তরঙ্গের কি বিশ্লেষণ করে? ভূমিকম্প তরঙ্গের প্রতিফলন আর প্রতিসরণ, প্রতিফলন এবং প্রতিসরণের উপর নির্ভর করে। তাহলে এখন আমাদের একটু ফিজিক্সে চলে যেতে হবে, যে প্রতিফলন আর প্রতিসরণটা তাহলে কি জিনিস সেটা বুঝতে হবে। ভূমিকম্প তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণের মাধ্যমে আমরা অভ্যন্তরের গঠন বা স্ট্রাকচারকে আমরা জানতে সক্ষম হচ্ছি, কিন্তু আমাদের তো এটা জানা দরকার যে প্রতিফলন আর প্রতিসরণটা কি জিনিস, তাই না? এটা তো আমাদের জানা দরকার না। দেখেন যে ফিজিক্সে আপনারা যদি পড়ে থাকেন আলোর প্রতিফলন আর প্রতিসরণের ঘটনা, তাহলে বুঝতে পারবেন যে আলোর প্রতিফলন হচ্ছে যে কি, যে মানে একটা ফিরে আসার ঘটনা। যেমন কিভাবে উদাহরণটা দিই, ধরেন আপনি একটা বদ্ধ ঘরে, দরজা জানলা সব বন্ধ, তো আপনি যদি কোনো কারণে আওয়াজ দেন, দেখবেন সেই আওয়াজটাই ফিরে আসে। মানে মনে হয় যেন কেউ যেন সাইড থেকে আর একজন যেন হুবু সেই রকম একটা আওয়াজ দিচ্ছে, ওইটাই ফিরে আসবে দেওয়ালে ধাক্কা লেগে। তো এই ঘটনাটা কি বলা হচ্ছে? প্রতিফলন। অর্থাৎ এটা হচ্ছে শব্দ তরঙ্গের প্রতিফলন। আলোর প্রতিফলনটা না, দেখা গেল যে একটা মসৃণ আয়না, তাতে যদি টর্চ মারা হয়, আলো ফেলা হয়, তো আলোটা সোজা যাবে, তারপর সেটা কি হবে? আবার একটা নির্দিষ্ট কোণে সেটা ফিরে আসবে। তো আলো পতিত হওয়া এবং তার এই ফিরে আসা, এই ঘটনাটা কি বলা হচ্ছে? কি আলোর প্রতিফলন। শব্দ তরঙ্গের ধাক্কাকে ফিরে আসা, এটা হচ্ছে প্রতিফলন। একইভাবে ভূকম্পন যে তরঙ্গ, তার ক্ষেত্রেও হচ্ছে প্রতিফলন। তাহলে প্রতিফলন বিষয়টা ক্লিয়ার হলো। এবার হচ্ছে যে প্রতিসরণটা কি জিনিস। প্রতিফলন আর প্রতিসরণ না বুঝলে আপনি কিভাবে ভূমিকম্প তরঙ্গের প্রতিফলন আর প্রতিসরণটা আপনি বুঝবেন? প্রতিসরণ বলা হয় সেই ঘটনাকে ফিজিক্সের ভাষাতে, যেমন কোনো বস্তু যখন লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন সেটা প্রবেশ করে, তখন তার কি হয়? গতির একটা হেরফের ঘটে। দেখা গেল যে ধরুন আলোক তরঙ্গ, মানে আলো, সে লঘু মাধ্যম থেকে আসছে, লঘু মাধ্যমের মধ্যে দিয়ে সোজা পথে আসছে, হঠাৎ করে বাধা পেল, ঘন মাধ্যমে প্রবেশ করলো। যখন ঘন মাধ্যমে প্রবেশ করছে, তখন তার গতিটা কি হচ্ছে? সেই বরাবর না গিয়ে বেঁকে গেল, প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। এটা কি বলা হচ্ছে? প্রতিসরণের ঘটনা। একইভাবে ভূমিকম্পের ক্ষেত্রে প্রতিসরণ হচ্ছে যে যখন অভ্যন্তরে ভূমিকম্প তরঙ্গ যখন দ্রুত গতিতে ছুটে আসছে, হঠাৎ করে কোথাও বাধা পেয়ে সেটা কি হলো? বেঁকে গেল। এই ঘটনাকে বলা হচ্ছে ভূমিকম্পের প্রতিসরণ। আর এই ভূমিকম্পের প্রতিফলন এবং প্রতিসরণের মাধ্যমেই আমরা পৃথিবীর ইন্টারনাল স্ট্রাকচার বা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন প্রকৃতি সম্পর্কে জানতে সক্ষম হচ্ছি। এবং বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরকে 3 ভাগে ভাগ করছেন। তো এবার আমি আপনাদের বিষয়টা একটু প্র্যাকটিক্যালি ভাবে ডায়াগ্রামের মাধ্যমে একটু উপস্থাপন করব বা বোঝানোর চেষ্টা করব। ডায়াগ্রামের মাধ্যমে
যে কিভাবে মানে ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তরকে জানতে সক্ষম হচ্ছি এবং কিভাবে আমরা বিভিন্ন স্টেপ বা বিভিন্ন স্তরে আমরা ভাগ করছি। তো আপনাদের একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই জিওলজির সবচেয়ে মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ফল্ট চ্যুতি আর পৃথিবীর মানে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। এই দুটো খুবই টাফ চ্যাপ্টার, কিন্তু বুঝতে পারলে জলের মতো একদম পুরো সহজ। কিন্তু এই দুটো আমার মনে হয় সবচেয়ে টাফ চ্যাপ্টার। তো যাই হোক, একটু বোঝার চেষ্টা করবেন। আমি মানে যেটা বললাম, আলোচনা করলাম, একটু প্র্যাকটিক্যালিভাবে ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের সামনে আমি বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করব যে কিভাবে মানে ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বা স্তরে মানে গঠন প্রকৃতি জানতে পারছি বা বিভিন্ন স্তরে আমরা ভাগ করছি ইত্যাদি ইত্যাদি। তো দেখেন, যাই হোক, এখানে ডায়াগ্রামটা আমি হাতে মেন কথা হচ্ছে এঁকেছি, তো ঠিকঠাক বৃত্তটা আসেনি। যাই হোক, ছবিটা সৌন্দর্যটা বড় কথা নয়, বোঝাটাই হচ্ছে মেন। দেখেন যে ধরুন এটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র, ভূমিকম্পের উপকেন্দ্র। তো এখান থেকে আপনার ভূমিকম্প, তার আগে আরেকটা কথা বলি, মানে ভূমিকম্প যে তরঙ্গ, ভূমিকম্প তরঙ্গকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে পি তরঙ্গ, একটা হচ্ছে এস তরঙ্গ, আর হচ্ছে এল তরঙ্গ। পি তরঙ্গ, এস তরঙ্গ। এল তরঙ্গ হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ, আর অভ্যন্তর ভাগ দিয়ে যাতায়াত করে পি আর এস তরঙ্গ। তো এই মেইনলি পি ও এস তরঙ্গ। তো এই যে উপকেন্দ্র, আর হ্যাঁ, আর এই যে দুটো তরঙ্গ পি এবং এস তরঙ্গ, এই পি আর এস তরঙ্গের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাকে জানা দরকার। যে পি তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে, এটা খুব ভালো করে বুঝবেন, যে পি তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে যে পি তরঙ্গ কঠিন এবং তরল উভয় মাধ্যমের ভেতর দিয়ে যেতে পারে। কঠিন তরল উভয় মাধ্যমের ভেতর দিয়ে যেতে পারে, গ্যাসীয় তিনটে মাধ্যমের ভেতর দিয়ে যেতে পারে, কিন্তু তরল মাধ্যমের ভেতর এর গতিটা কমে যায়। আর ঠিক এস তরঙ্গ কি হয়, যে এস তরঙ্গ কঠিন মাধ্যমের ভেতর দিয়ে যেতে পারে, কিন্তু তরল মাধ্যমের ভেতর দিয়ে ঢুকতেই পারে না। মেন কথা হচ্ছে আপনি এই পি আর এস তরঙ্গের এই যে বৈশিষ্ট্যটা, এটা যদি মাথায় মানে এটা যদি না বোঝেন বা এটা যদি না মনে রাখতে পারেন, তাহলে এই ডায়াগ্রামটা আপনি বুঝবেন না। এটা কিন্তু আপনাকে খেয়ালে রাখতে হবে, তবে আপনি এই ডায়াগ্রামটা বুঝবেন। আবারও বলছি যে পি তরঙ্গ কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটে মাধ্যমের ভিতর দিয়েই চলাচল করতে পারে বা যেতে পারে, কিন্তু এস তরঙ্গ কেবলমাত্র কঠিনের ভেতর দিয়ে যেতে পারে, তরলের ভেতরে ঢুকতেই পারে না। আর পি তরঙ্গ কঠিন, তরল আর গ্যাসীয় তিনটে মাধ্যমের ভেতর দিয়ে যেতে পারে, বাট যখন তরল মাধ্যমের ভেতরে যায় তখন এর গতিটাকে কমে যায়। আর এস তরঙ্গ তরলের ভেতর ঢুকতেই পারে না। এটা শুধু একটু স্মরণে রাখেন, মনে রাখেন, ব্যাস। এবার দেখেন যে এইটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। তো এই ভূমিকম্পের উপকেন্দ্র থেকে, এখান থেকে কি হচ্ছে মানে উপকেন্দ্র, এখান থেকে আপনার পি তরঙ্গ এবং এস তরঙ্গ, পি তরঙ্গ এবং এস তরঙ্গ দুটো তরঙ্গ কি হচ্ছে ছড়িয়ে পড়ছে। খুব ভালো করে বুঝবেন, পি তরঙ্গ এস তরঙ্গ, এই যে দুটো তরঙ্গ এইভাবে কি হচ্ছে ছড়িয়ে পড়ছে, দুটো তরঙ্গ এভাবে ছড়িয়ে পড়ছে এই পর্যন্ত, এই যে ছড়িয়ে পড়ছে। তো এই যে 120 ডিগ্রি, মানে এখানেও আমরা পি তরঙ্গকে পাচ্ছি, এস তরঙ্গকে পাচ্ছি, এখানেও 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 পি তরঙ্গকে পাচ্ছি, এস তরঙ্গকে পাচ্ছি, এখানে পি তরঙ্গ এস তরঙ্গ, পি তরঙ্গ এস তরঙ্গ দুটো তরঙ্গকেই পাচ্ছি। এই যে ঠিক এইভাবে পি তরঙ্গ এস তরঙ্গ আমরা দুটোকেই পাচ্ছি এই বরাবর, এই বরাবর। তো এই যে পি এবং এস তরঙ্গ দুটো তরঙ্গকে আমরা পাচ্ছি। তো এটা 120 ডিগ্রি পর্যন্ত, 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি পর্যন্ত আমরা পি তরঙ্গকেও পাচ্ছি, আবার আমরা এস তরঙ্গকেও পাচ্ছি। খুব ভালোভাবে বুঝবেন, পি তরঙ্গকেও আমরা 120 ডিগ্রির মধ্যে পাচ্ছি, 120 ডিগ্রি পর্যন্ত, এস তরঙ্গকেও আমরা 120 ডিগ্রি পর্যন্ত পাচ্ছি। এবার দেখেন এই জায়গাতে কিন্তু এই জায়গাতে আমরা পি তরঙ্গকেও পাচ্ছি, এস তরঙ্গকেও পাচ্ছি। এটা পি তরঙ্গ, এই যে পি তরঙ্গ পাচ্ছি আমরা, পি তরঙ্গ। আবার আমরা কি এই জায়গাতে আমরা কি এস তরঙ্গকে পাচ্ছি, এস তরঙ্গকে পাচ্ছি। তো এই যে আপনার
না সরি একটু ভুল বললাম, যে এই মানে এই 120 ডিগ্রি পর্যন্ত আমরা পি তরঙ্গ এবং এস তরঙ্গ আমরা দুটোকেই পাচ্ছি। আর 120 ডিগ্রি থেকে 143 ডিগ্রি পর্যন্ত, 143 ডিগ্রি পর্যন্ত এই যে এখানে পি তরঙ্গ ও এস তরঙ্গের অঞ্চল, এটাও পি তরঙ্গ এস তরঙ্গ। এরপর এই যে আমরা এখানে কি পি তরঙ্গকে পাচ্ছি, এই যে পি তরঙ্গ, এটা পি তরঙ্গ, এটা পি তরঙ্গ, এটা পি তরঙ্গ, পি তরঙ্গ। তাহলে আমরা অ্যাকচুয়ালি এই যে এরিয়াটা এখানে আমরা পি এবং এস তরঙ্গ, আমরা দুটো তরঙ্গকে আমরা পাচ্ছি, কিন্তু এই জায়গাতে এই যে পি তরঙ্গ এবং এস তরঙ্গ দুটি আসছে, কিন্তু এই জায়গাতে এসে কি হচ্ছে, এস তরঙ্গকে মানে এস তরঙ্গকে আমরা পাচ্ছি না। খুব ভালো করে কিন্তু বুঝবেন, এই জায়গাটা এসে আমরা এই যে এই জায়গাটা এখানে আমরা কি না এস তরঙ্গকে কিন্তু এই এই জায়গায় মানে আর পাচ্ছি না। এখানে পি তরঙ্গটা ঢুকতে পারছে কিন্তু এস তরঙ্গ ঢুকতে পারছে না। এস তরঙ্গ এখানে কি হচ্ছে, ঢুকছে না। পি তরঙ্গ এখানে ঢুকছে এবং এইভাবে কি হচ্ছে, পি তরঙ্গ প্রতিষ্ঠিত হচ্ছে, কিছুটা বেঁকে যাচ্ছে। তাহলে পি তরঙ্গ এবং এস তরঙ্গকে আমরা এই উৎস মানে উপকেন্দ্র থেকে 120 ডিগ্রির মধ্যে আমরা পি এবং এস দুটো তরঙ্গকেই পাচ্ছি, দুটো তরঙ্গকেই পাচ্ছি 120 ডিগ্রি, 120 ডিগ্রির মধ্যে পি এস দুটোকেই আমরা পাচ্ছি। অপরদিকে এখানেও আমরা পি তরঙ্গ এস তরঙ্গ, পি তরঙ্গ এস তরঙ্গকে পাচ্ছি, কিন্তু এই জায়গাতে এসে এস তরঙ্গ আর ভেতরে ঢুকতে মানে এদিকে ঢুকতে পারছে না, বাট পি তরঙ্গ ঢুকে যাচ্ছে। পি তরঙ্গ ঢুকে প্রতিষ্ঠিত হচ্ছে মানে বেঁকে যাচ্ছে, যেটা আলোর প্রতিসরণ বললাম যে ঢুকে যাচ্ছে, এবং এই পি তরঙ্গ তখন একটু প্রতিষ্ঠিত হয়ে এইভাবে চলে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে। এই এরিয়াটা হচ্ছে কি, এই এই জায়গাটায় কি হচ্ছে, এই 120 থেকে এবং এই যে পি তরঙ্গ এইভাবে বেঁকে চলে যাচ্ছে, এই পি তরঙ্গ আবার এখানে এর আগমন ঘটছে 143 ডিগ্রি 142 ডিগ্রির পর, 142 ডিগ্রির পর। এটাও এদিকেও পি তরঙ্গ প্রতিষ্ঠিত হচ্ছে এবং এটার আবির্ভাব ঘটছে আবার 142 ডিগ্রির পর, 142 ডিগ্রির পর। তাহলে এই 143 ডিগ্রি 143 ডিগ্রি, তো এই 120 ডিগ্রি থেকে 143 ডিগ্রি পর্যন্ত এই এরিয়াটার মধ্যে আমরা আর পি তরঙ্গকে পাচ্ছি না। একইভাবে এখানেও সাধারণত আমরা পি তরঙ্গকে কি হচ্ছে 120 থেকে 143 ডিগ্রির মধ্যে এই এরিয়াটায় আমরা আর পি তরঙ্গকে পাচ্ছি না, এতটুকুর মধ্যে পি তরঙ্গকে পাচ্ছি না। এটা হচ্ছে পি তরঙ্গের ছায়া অঞ্চল, শ্যাডো অঞ্চল, ছায়া শ্যাডো জোন, পি তরঙ্গের ছায়া অঞ্চল এই এতটুকু অংশ। খুব ভালো করে কিন্তু বিষয়টা বুঝবেন। আর এস তরঙ্গ দেখেন যে এস তরঙ্গ কিন্তু এইখান থেকে আর ঢুকতেই পারছে না, এস তরঙ্গ, এস তরঙ্গ এখানে আর ঢুকছেই না এই এরিয়ার মধ্যে। এস তরঙ্গ এখানে এসে কি হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, আর ঢুকছেই না। তাহলে এখন কথা হচ্ছে যে হ্যাঁ, তারপর আবার কি এই এখানে আবার পি তরঙ্গ, এখানে আবার পি তরঙ্গের আবির্ভাব ঘটছে। তো বিজ্ঞানীরা লক্ষ্য করলেন যে উপকেন্দ্র থেকে পি এবং এস তরঙ্গ তারা দ্রুত গতিতে ছুটে আসছে, ছুটে এসে এই 120 ডিগ্রির মধ্যে আমরা পি এবং এস তরঙ্গ উভয়কেই মানে লক্ষ্য করছি, পি এবং এস তরঙ্গ। বাট হঠাৎ হঠাৎ পি তরঙ্গ এবং এস তরঙ্গের কি হচ্ছে, কোন একটা স্থানে এসে তাদের গতির হেরফের ঘটছে এবং পি তরঙ্গ কি হচ্ছে, পি তরঙ্গের গতিটা কমে যাচ্ছে এবং এস তরঙ্গকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তখন এই বিজ্ঞানীরা যখনই দেখলেন যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে উভয় তরঙ্গ, যে পি তরঙ্গ এখানে কি হচ্ছে বাধাপ্রাপ্ত, পি তরঙ্গ এবং এস তরঙ্গ এই জায়গায় এসে বাধাপ্রাপ্ত হচ্ছে, কিন্তু পি তরঙ্গ কি হচ্ছে এখানে তার গতিটা কমে যাচ্ছে পি তরঙ্গে, আর এস তরঙ্গকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তখন বিজ্ঞানীরা এই স্থানটাকে কি করলেন, একটা চিহ্নিত করলেন, এটাকে একটা বিযুক্তি হিসাবে চিহ্নিত করলেন। কি বিযুক্তি আমি পরে বলছি। এটাকে তখন একটা বিযুক্তি তল হিসাবে চিহ্নিত করে ফেললেন, যে নিশ্চয়ই এই জায়গাতে কোন একটা ঘটনা ঘটছে, কোন একটা রহস্য রয়েছে, কোন একটা ঘটনা ঘটছে যার জন্য পি এবং এস তরঙ্গ দ্রুত গতিতে আসছে, দ্রুত গতিতে ছুটে এসে মানে গতি দুজনেরই একই গতি, দুটো তরঙ্গের একই গতি, বাট এই জায়গাতে হঠাৎ করে এমন কি হলো যে এই জায়গাতে এসে দুটো তরঙ্গই মানে পথ মধ্যে তার একটা গতির হেরফের তাদের ঘটছে এবং পি তরঙ্গের গতি কমে যাচ্ছে এবং এস তরঙ্গ পুরো হারিয়ে যাচ্ছে, আর তাকে কি খুঁজেই পাওয়া যাচ্ছে না। তখন বিজ্ঞানীরা কি করলেন, এটাকে একটা বিযুক্তি তল হিসাবে চিহ্নিত করলেন, বিযুক্তি তল। এরপর আর এটাই হচ্ছে যে আপনার ভূত্বক মানে গুরুমণ্ডলের অংশ, যেটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল,
কেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। তারপরে হচ্ছে যে অন্তঃকেন্দ্রমণ্ডল, এ হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, ভিতরের অংশটা অন্তঃকেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডল আবার দুটো পার্ট, একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল আর হচ্ছে বহিঃগুরুমণ্ডল। তো যাই হোক, তো এই জায়গাতে এসে অর্থাৎ কেন্দ্রমণ্ডল যেটা, তো এই বহিঃকেন্দ্রমণ্ডলে ঠিক মানে এই জায়গাটাতে এসে তখন কি হচ্ছে, পি তরঙ্গের গতি কমে যাচ্ছে এবং এস তরঙ্গ এখানে হারিয়ে যাচ্ছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। বিজ্ঞানীরা তখন বুঝলেন যে তার মানে খুব ভালো করে বোঝেন যে পি তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে এটা কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটে মাধ্যমের ভেতর দিয়ে চলাচল করতে পারে। এস তরঙ্গ কঠিনের ভেতর দিয়ে যেতে পারে, কেবলমাত্র কঠিন বা তরল পদার্থের গতি তরল পদার্থে ঢুকতেই পারে না, তরলের মধ্যে এটা ঢুকতেই পারে না। আর পি তরঙ্গ কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটের ভেতর দিয়ে চলাচল করতে পারে, বাট তরলের ভেতর যখন ঢোকে তখন এর গতিটা কি হয়, কমে যায়, আর এ তরলে হারিয়ে যায়। তাহলে পি তরঙ্গের গতি কমে যাচ্ছে, তার মানে এই যে স্থানটা পি তরঙ্গের গতি কমে যাচ্ছে, তার মানে এই স্থানটা কি পি তরঙ্গের বৈশিষ্ট্য, যে পি তরঙ্গ তিনটে মাধ্যমের ভেতর দিয়ে যেতে পারে, বাট তরল মাধ্যমে যখন ঢোকে তখন তার গতি কমে যায়। তাহলে এই স্থানটা এবং এস তরঙ্গ তরলে হারিয়ে যায়। ঠিক এইখানে সেই ঘটনাই ঘটছে, পি তরঙ্গে এসে গতি কমিয়ে ফেলছে আর এস তরঙ্গকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। বাট অতএব এই স্থানটা বহিঃকেন্দ্রমণ্ডল তরল পদার্থ দ্বারা গঠিত, তাহলে বুঝলেন। এরপর অন্তঃকেন্দ্রমণ্ডল ঠিক এই স্থানে যখন আবার পি তরঙ্গ ঢুকছে, এইখানে এই জায়গাটায় আবার কি হচ্ছে, পি তরঙ্গের গতিটা আবার বেড়ে যাচ্ছে, এই স্থানটার ভেতর আবার গতি বেড়ে যাচ্ছে। বিজ্ঞানীরা তখন চিন্তা করলেন যে মানে এই জায়গায় যখন আসছে ঝট করে আবার কি হচ্ছে, পি তরঙ্গের গতির হেরফের ঘটছে। বিজ্ঞানীরা চিন্তা করলেন যে এই জায়গাতে এসে আবার কেন পি তরঙ্গের গতিটা বাড়ছে, পি তরঙ্গের গতি বাড়ছে। পি তরঙ্গ কঠিন, তরল, গ্যাসীয় তিনটে মাধ্যমের ভেতর দিয়ে যেতে পারে, তরল মাধ্যমে গতি কমে, কঠিন মাধ্যমে গতি বাড়ে। তাহলে তখন বিজ্ঞানীরা বুঝলেন যে তার মানে অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন পদার্থ দ্বারা গঠিত। হঠাৎ তার যেহেতু পি তরঙ্গের গতিটা বাড়ছে, আমি বুঝতে পারছি না যে আপনাদের আমি কতটা বোঝাতে পারছি, মাথায় ঢোকাতে পারছি, যাই হোক চেষ্টা করছি। এখানে তার মানে তার গতিটা বাড়ছে, আবার যখন এই ক্রস করে আসছে তখন আবার গতিটা কমে যাচ্ছে, মানে বহিঃকেন্দ্রমণ্ডলের যখন আবার এই স্থানে যখন আসছে তখন আবার পি তরঙ্গের গতিটা আবার বেড়ে যাচ্ছে। তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন যে এই জায়গাতে গতি বাড়ছে পি তরঙ্গের, তার কারণ হচ্ছে যে এটা তাহলে অবশ্যই কঠিন পদার্থ দ্বারা গঠিত, এটা আবার গুরুমণ্ডলের মধ্যে পড়ছে। তো যাই হোক, তো এইভাবে কি হলো, বিজ্ঞানীরা মানে যেখানেই ভূমিকম্প তরঙ্গের গতির একটা যেখানেই মানে হেরফের ঘটছে, তো ঠিক সেই স্থানটাকেই বিজ্ঞানীরা কি একটা বিযুক্তি তল হিসেবে চিহ্নিত করছেন। একইভাবে এটাকে চিহ্নিত করলেন একটা বিযুক্তি তল হিসাবে। এবং এইখানে সে যখন আবার দেখছে যে পি তরঙ্গ ঠিক আছে, এস তরঙ্গ তো ঢুকতে পারছে না কেন্দ্রমণ্ডলের ভেতর, বহিঃকেন্দ্রমণ্ডলের ভেতর ঢুকতে পারছে না, কিন্তু পি তরঙ্গ সে ঢুকতে পারছে, বাট গতিটা তার কমে যাচ্ছে। তার মানে বিজ্ঞানীরা বুঝলেন যে ঠিক আর ঘটনাটা ঘটছে ঠিক দেখালো এমন যে পয়েন্টে, যে এই পয়েন্টে সে পি তরঙ্গ গতি কমাচ্ছে, এস তরঙ্গ হারিয়ে যাচ্ছে, অতএব এটাকে একটা বিযুক্তি তল হিসেবে চিহ্নিত করে ফেলো। এরপর আবার পি তরঙ্গর গতি কমিয়ে ঢুকলো, ঠিক আছে, গতি কমিয়ে ঢুকলো, হঠাৎ করে আবার এই স্থানে এসে আবার গতিটা পি তরঙ্গের বেড়ে গেল। কেন এমন হলো যে গতি কমিয়ে এসে যাচ্ছিল ভালোই, হঠাৎ করে আবার গতি কেন বেড়ে গেল? তাহলে নিশ্চয়ই এই জায়গাতে এমন কিছু ঘটনা বা এমন কিছু পদার্থের বা এমন কিছু বিষয়ের সে মুখোমুখি হয়েছে যার কারণে তার গতিটা বেড়ে গেল, এটা স্বাভাবিক। তো তখনই এই স্থানটিকে আবার বিজ্ঞানীরা চিহ্নিত করলেন, বিযুক্তি তল হিসাবে চিহ্নিত করে ফেলো, এটাকে আবার একটা বিযুক্তি তল হিসাবে চিহ্নিত করলেন, যে ঠিক এই জায়গাতে এসে তরঙ্গের গতির হেরফের ঘটছে, ঠিক এই জায়গাতে এসে তরঙ্গের গতির হেরফের ঘটছে, এগুলোকে বিযুক্তি তল হিসাবে চিহ্নিত করো, এটা একটা বিযুক্তি তল, এটা একটা বিযুক্তি তল। তখন বিজ্ঞানীরা কি করলেন, এই প্রত্যেকটা তলের একটা আলাদা আলাদা নাম দিলেন। এই তলটার নাম দিলেন যে কি না গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা যেটা হচ্ছে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে পৃথক করছে। আর এটা হচ্ছে নিম্ন কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেহমান বিযুক্তি রেখা, লেহমান বিযুক্তি রেখা, এটা হচ্ছে লেহমান বিযুক্তি রেখা। এটা হচ্ছে যে বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলকে পৃথক করেছে এই বিযুক্তি রেখা। আর এটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এই গুটেনবার্গ বিযুক্তি রেখা হচ্ছে যে কি না মানে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে পৃথক করেছে। ব্যাস এতটুকু গেল, কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলের বিযুক্তিটা বুঝলাম। এখন কথা হচ্ছে
যে তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমরা আর একটা বিষয় বুঝতে পারছি। বিষয়টা কি, যে না এই যে যখন পি তরঙ্গ এবং এস তরঙ্গকে আমরা 120 ডিগ্রির মধ্যে পাচ্ছি, এই যে এই জায়গায় পি এবং এস তরঙ্গকে পাচ্ছি, তাহলে এই জায়গাটা এবার আমরা দেখবো যে ভূঅভ্যন্তরের যে গঠনটা সেটা আমরা কিভাবে বুঝছি, যে পৃথিবীর অভ্যন্তরে এই জায়গাতে কঠিন পদার্থের উপস্থিতি রয়েছে, এই জায়গাতে তরল পদার্থের উপস্থিতি রয়েছে, এই জায়গায় তো সমসত্ব পদার্থের উপস্থিতি রয়েছে। আমরা তো চোখে দেখছি না, হাত দিয়ে স্পর্শ করছি না, আমরা কোনোভাবেই মানে সেটাকে প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধভাবে আমরা সেটা পাচ্ছি না। তাহলে আমরা সেটাকে কিভাবে বুঝতে পারছি এবার বলি। স্তরটা গেল, এবার হচ্ছে যে মানে পৃথিবীর অভ্যন্তরভাগ মানে কোন স্থানটা কোন পদার্থ দ্বারা গঠিত সেটা কিভাবে আমরা বুঝছি, দেখেন বুঝে যাবেন। দেখেন এই যে পি আর এস তরঙ্গের বৈশিষ্ট্য আমি কি বললাম, যে পি তরঙ্গ কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটে মাধ্যমের ভেতরেই ঢুকতে পারে, কিন্তু তরলে যখন ঢোকে তখন পি তরঙ্গের গতিটা কমে যায়। আর এস তরঙ্গ কেবলমাত্র কঠিনের ভেতর দিয়ে চলাচল করতে পারে, বাট যখন তরলের মধ্যে প্রবেশ করে তখন মানে কি তরলের মধ্যে প্রবেশ করতেই পারে না, তরলের ভেতর দিয়ে যেতে পারে না। তো তাহলে দেখেন যে এই জায়গাতে এই 120 ডিগ্রির মধ্যে আমরা কি 120 ডিগ্রির মধ্যে আমরা পি তরঙ্গকেও পাচ্ছি এবং আমরা এখানে এস তরঙ্গকেও পাচ্ছি। এই 120 ডিগ্রির মধ্যে এখানে আমরা পি তরঙ্গকেও পাচ্ছি, এস তরঙ্গকেও পাচ্ছি। তাহলে যেহেতু আমরা এখানে পি তরঙ্গকেও পাচ্ছি এবং আমরা এখানে এস তরঙ্গকেও পাচ্ছি, তাহলে বলুন যে এই স্থানটায় পদার্থের উপস্থিতিটা মানে কেমন ধরনের পদার্থ এখানে থাকতে পারে, কঠিন, তরল না গ্যাসীয়? উত্তর হবে যে পি তরঙ্গ কঠিনের ভেতর দিয়ে যেতে পারে, এস তরঙ্গ কঠিনের ভেতর দিয়ে যেতে পারে, কিন্তু এস তরঙ্গ তরলের ভেতর দিয়ে যেতে পারে না। তাহলে এখানে যেহেতু আমরা এস তরঙ্গকে লক্ষ্য করছি, তাহলে এস তরঙ্গ যদি এটা তরল হতো এস তরঙ্গ ঢুকতেই পারতো না, তাহলে এই জায়গাটা তরল কখনোই হবে না, তরল হওয়াটা সম্ভব নয়, কারণ তরল হলে এস তরঙ্গ এখানে ঢুকতোই না। এটা ক্লিয়ার? তাহলে এই স্থানটা অবশ্যই কঠিন এবং পি তরঙ্গের গতিটা এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে। পি তরঙ্গ তরল হলে পি তরঙ্গের গতি কম থাকতো। তাহলে এই স্থানটা 120 ডিগ্রি, এই এরিয়াটা হচ্ছে কি না কঠিন পদার্থ দ্বারা গঠিত, কঠিন পদার্থ। এবার দেখেন হঠাৎ করে এইভাবে তরঙ্গ পি এবং এস তরঙ্গ চলতে 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 এই পয়েন্টে এসে ঝট করে কি হচ্ছে, এখানে পি তরঙ্গের গতি কমে যাচ্ছে আর এস তরঙ্গকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন যেটা আমি বললাম যে এই জায়গাতে, তাহলে এখন কথা হচ্ছে যে পি তরঙ্গের গতি কখন কমে যায় আর এস তরঙ্গ কখন খুঁজে পাওয়া যায় না। আমি কি বললাম যে যদি তরলের মানে এস তরঙ্গ তরলের মধ্যে ঢুকতে পারে না বা যদি তরলের সম্মুখীন হয় তাহলে এস তরঙ্গ হারিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। তাহলে এস তরঙ্গকে যখন এখানে খুঁজে পাওয়া, এস তরঙ্গ এই জায়গায় এসে যখন হারিয়ে যাচ্ছে, তার মানে এটাই বোঝাচ্ছে যে এই জায়গাটা তরলের উপস্থিতি রয়েছে, তরল অবস্থান করছে এবং এখানে একইভাবে কি হচ্ছে পি তরঙ্গের গতিটাও কমে যাচ্ছে। তাহলে পি তরঙ্গের গতি কমছে আর এস তরঙ্গ হারিয়ে যাচ্ছে, তার মানে এই জায়গাটা এই বহিঃকেন্দ্রমণ্ডল এটা পুরো তরল পদার্থ দ্বারা গঠিত। এটা নিশ্চিত যে এই স্থানটা তরল পদার্থ দ্বারা গঠিত। এটা গেল। কিন্তু ঘটনা হচ্ছে যে এই পি তরঙ্গ এখানে আসছে, গতি কমিয়ে আসছে, কিন্তু হঠাৎ করে এই জায়গাতে এসে আবার গতিটা কি হচ্ছে, চরমভাবে গতিটা এখানে বৃদ্ধি পাচ্ছে, গতিটা এখানে বেড়ে যাচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে ঠিক আছে, এটা আমি বুঝলাম যে তরল পদার্থ গঠিত, এটাকে আমরা মানে শনাক্ত করে ফেললাম যে তরল পদার্থ দ্বারা গঠিত হওয়ার কারণেই এস তরঙ্গকে খুঁজে পাচ্ছি না, পি তরঙ্গ এখানে গতি কমাচ্ছে। কিন্তু আবার এখানে এসে গতিটা এই জায়গায় এসে গতিটা বাড়ার কারণ কি? পি তরঙ্গের গতি কখন বাড়ে? যখন কঠিনের ভেতর দিয়ে যায়, তাহলে এই স্থানটা অবশ্যই কঠিন পদার্থ দ্বারা গঠিত। তাহলে আমরা কি বুঝলাম যে অন্তঃকেন্দ্রমণ্ডল, ভালো করে বুঝবেন। তাহলে এটার নাম হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে এই জায়গাটা কঠিন পদার্থে গঠিত, তাহলে এটা হবে যে কঠিন পদার্থ দ্বারা গঠিত। এটা কি অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল হবে তরল পদার্থ দ্বারা গঠিত। আর এর উপর হচ্ছে কি গুরুমণ্ডল। তাহলে এটা গুরুমণ্ডল হচ্ছে কঠিন পদার্থ দ্বারা গঠিত, কোনো কথা হবে না, এটাই তো প্রমাণ হচ্ছে। তাহলে বুঝলাম অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন পদার্থ দ্বারা গঠিত, বহিঃকেন্দ্রমণ্ডল তরল এবং গুরুমণ্ডল কঠিন পদার্থ দ্বারা গঠিত। তাহলে বুঝলেন যে ভূমিকম্প তরঙ্গ, আমি যেমন প্রথমে বললাম যে ভূমিকম্প তরঙ্গের গতি প্রকৃতি, ভূমিকম্প তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণকে বিশ্লেষণ করে আমরা পৃথিবীর ইন্টারনাল স্ট্রাকচার বা অভ্যন্তরীণ গঠন, প্রকৃতি এবং স্তরকে আমরা বিন্যাস করছি। আশা করি তাহলে এখন আপনারা ক্লিয়ার হলেন বা বুঝলেন যে এই ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে আমরা কিভাবে পৃথিবীকে তিনটে স্তরে ভাগ করছি, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক, কিভাবে আমরা ভাগ করছি। এই ভাগটা আমরা মানে
এইভাবেই করা হচ্ছে যে যখন ভূমিকম্প তরঙ্গ দ্রুত গতিতে আসছে, হঠাৎ করে কোনো একটা স্থানে এসে তার গতির একটা পরিবর্তন ঘটছে, অর্থাৎ গতি হয়তো বেড়ে গেল, বিজ্ঞানীরা সঙ্গে সঙ্গে সেই স্থানটাকে চিহ্নিত করে নিলেন যে এই জায়গাতে আসছে একই গতিতে আস্তে আস্তে হঠাৎ করে এই গতি বেড়ে গেল, কারণটা কি, পয়েন্ট এই জায়গাটাকে, তখন তারা সঙ্গে সঙ্গে কি করলেন যে সেই স্থানটাকে একটা তল হিসাবে চিহ্নিত করলেন, তল হিসাবে। পরবর্তীতে আবার দেখা গেল যে গতিটা সেম গতিতে যেতে যেতে হঠাৎ করে আবার গতি কমে গেল, বিজ্ঞানীরা সঙ্গে সঙ্গে সেই স্থানটাকে চিহ্নিত করলেন যে এই স্থানটা একটা বিযুক্তি তল। মানে এখানে এমন একটা ঘটনা ঘটছে বা এমন কোনো পদার্থের সম্মুখীন এই তরঙ্গ হচ্ছে যার ফলে এই জায়গাতে এসে তার গতির পরিবর্তন ঘটছে, এবং সেই বিযুক্তি মানে পয়েন্টগুলোকে, ঠিক সেই স্থানগুলোকে এক একটা আলাদা নামে নামকরণ করা হচ্ছে। এবং এইভাবেই আপনার গুটেনবার্গ বিযুক্তি, লেহমান বিযুক্তি, তারপর হচ্ছে আপনার কোয়ান্ডাট বিযুক্তি, মোহ বিযুক্তি ইত্যাদি। তো এই যে স্থানটাতে এসে পি তরঙ্গের গতি কমে যাচ্ছে এবং এস তরঙ্গ হারিয়ে যাচ্ছে, এই স্থানটাকে বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন গুটেনবার্গ বিযুক্তি রেখা, এবং এইটা হচ্ছে এই জায়গা থেকে গুরুমণ্ডলের শুরু, এই কেন্দ্রমণ্ডলের শুরু, এর ওপরের অংশটা হচ্ছে গুরুমণ্ডল। এইভাবে এই স্তরটাকে সিলেক্ট করা হচ্ছে। ঠিক যেখানে এসে আবার মানে গতিটা বেড়ে যাচ্ছে, এই স্থানটাকে অন্তঃকেন্দ্রমণ্ডল হিসেবে চিহ্নিত করছেন লেহমান বিযুক্তি রেখা দ্বারা, অন্তঃকেন্দ্রমণ্ডল। এর ওপরের অংশটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, এটা অন্তঃকেন্দ্রমণ্ডল। আর এই স্থানটা হচ্ছে কি গুরুমণ্ডল। গুরুমণ্ডল আর ভূত্বকের মাঝে রয়েছে মোহবিযুক্তি রেখা, ভূত্বকের মাঝে মোহবিযুক্তি রেখা। তো যাই হোক, এটা গেল স্তরটা। আর মানে কোন অংশটা কোন ধরনের পদার্থ দ্বারা গঠিত সেটা কিভাবে বুঝছি, একই কারণে যে এই পি এবং এস তরঙ্গ, পি তরঙ্গ কঠিন, তরল, গ্যাসীয় তিনটের ভেতর দিয়ে যেতে পারে, কিন্তু কঠিনের ভেতর দিয়ে দ্রুত চলাচল করে, গতিটা বাড়ে, তরলে যখন প্রবেশ করে তখন গতিটা কমে। একইভাবে এস তরঙ্গ এটা তরলের ভেতর ঢুকতেই পারে না। তাহলে যখন আমরা এই যে এখানে পি এবং এস তরঙ্গকে 120 ডিগ্রির মধ্যে পাচ্ছি, 120 ডিগ্রি এদিকে 120 ডিগ্রি, তাহলে এই এরিয়াটা বলা যায় যে এটা সম্পূর্ণ কঠিন পদার্থ দ্বারা গঠিত, পি এবং এস তরঙ্গ, যেহেতু এস তরঙ্গ চলাচল করে কঠিনের ভেতর দিয়ে, তরলে ঢুকতে পারে না, আর পি কঠিনের ভেতর দিয়ে, এবং গতিটা যেহেতু পি তরঙ্গের বেশি এখানে। এরপর হচ্ছে যে এই স্থানে এসে গতিটা পি তরঙ্গের কি হচ্ছে, কমছে, এস তরঙ্গ হারিয়ে যাচ্ছে, তার মানে এই জায়গাটা তরল পদার্থ, তরলের ভেতরেই এস তরঙ্গ ঢুকতে পারে না, কঠিনের গতি কমে যায়। তাহলে স্বাভাবিকভাবেই যতক্ষণ পর্যন্ত আমরা তরলের গতি মানে পি তরঙ্গের গতিটা কম পাচ্ছি, ততদূর পর্যন্ত আমরা এরিয়াটাকে আমরা কি এটা ভাবতেই পারি যে ততদূর পর্যন্ত কি হচ্ছে, তরল পদার্থ দ্বারা গঠিত। এরপরে যখন আবার পি তরঙ্গের গতিটা বাড়ছে, স্বাভাবিকভাবেই পি তরঙ্গের গতি কখন বাড়ে, যখন পি তরঙ্গ কঠিনের মধ্যে দিয়ে চলাচল করে, বাট তাহলে এখানে আবার গতিটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, তার মানে এটা কঠিন পদার্থ দ্বারা গঠিত, এটাই। আর বাইরের অংশটা হচ্ছে আমরা জানি যে বহির্ভাগটা, একদম বাইরের অংশটা হচ্ছে ভূত্বক। এবার ভূত্বকের আবার দুটো ভাগ রয়েছে, কি কি না, মহাদেশীয় ভূত্বক আর মহাসামুদ্রিক ভূত্বক। সবশেষে বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এই কারণেই সাবস্ক্রাইব করবেন যে আমি এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে বা বিভিন্ন বিষয় সম্বন্ধে আমি বিভিন্ন বিষয় সম্পর্কে আমি যে আলোচনাগুলো করব, যাতে আপনারা সেই বিষয়গুলো জানতে পারেন এবং শিখতে পারেন।